নোমানের এমন দৃষ্টির কারণ বুঝতে অসুবিধা হয় না আবরার। আদিলের পাশে ধপ করে বসে এক পলক আদিলের ডান হাতের দিকে নজর বুলায়। মুচকি হেসে বলে ওঠে, সবই ভালোবাসা মিস্টার নোমান। নোমানের চোখে মুখে বিস্ময়। ভালোবাসা? কথার মিনিং একটু হলেও বুঝেছে সে, তবে আঘাতটা কে আগে পেয়েছে বুঝতে পারছে না। অস্পষ্ট স্বরে বলে উঠল, নোমান। ভালোবাসা? ঠিক কী হয়েছিল? কণ্ঠটা কেমন শোনালো। আপরা শব্দ করে হেসে ওঠে, রসিকতা করে বলে ওঠে, প্রচণ্ড ভালোবাসে তো আঘাতটা সহ্য করতে পারেনি, তাই মনের জ্বালা মেটাতে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আপরা কাকে মিন করে কথাটি বলল আদিল ছাড়া আর কেউ বুঝতে পারল না। দুজন শুধু ভ্রু কুঁচকে তাকিয়েই রইল। নোমান উঠে দাঁড়ালো, আর কিছু না বলে গটগট করে বাইরে চলে গেল। ভালোবাসা শব্দটাই কানে বাজছে বারবার, হিসেব মিলছে না। নোমান যেতেই ভাইয়ের নিকটে চলে গেল নাদিয়া। ডান হাতে হাত বুলিয়ে বলল, কে করেছে? কণ্ঠে কেমন ঝাঁঝ, মনে হচ্ছে সত্যটা জানলে এখনই কিলারের মাথা কেটে ঝুলিয়ে রাখবে। আদিল পাল্টা প্রশ্ন করে বলল, তোমার মনে হয় তোমাকে উত্তর দেওয়ার গুরুত্ব আমার কাছে আছে? অযথা প্রশ্ন করো না, এমন আঘাত প্রথম নয়। নাদিয়া বলল, এমন আঘাত প্রথম না হলেও স্থান ও পরিস্থিতি দেখে মনে হয় এটাই প্রথম। নাদিয়ার ঝটপট জবাব, কণ্ঠে অবাকতা। আদিল বিরক্তির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাচ্ছে। ধমকে কিছু বলার আগেই পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। রিসিভ করে কানে ধরে। অপর পাশের মানুষটা কিছু বলতেই আদিল শান্ত স্বরে বলে ওঠে, আসছি। ফোনটা কেটে দেয়। সময় ব্যয় না করে মেয়ে দুটোকে সম্পূর্ণ উপেক্ষা করে বেরিয়ে যায় কেবিন থেকে। নাদিয়া কিছু বলারও সুযোগ পায় না। সাথে সাথে আপরাও বলে ওঠে, আমাকেও যেতে হবে নাদিয়া, আসি, টাটা। আপরা বেরিয়ে যায়। একথা বলে কেবিনে একা রয়ে যায় নাদিয়া। থম মেরে কিছুক্ষণ বসে থেকে সেও ধীরে ধীরে পা ফেলে হাঁটতে থাকে। সন্ধ্যা এখনো হচ্ছে না কেন? আরো কয়েক ঘন্টা বাকি। চারদিক শুধু সবুজ আর সবুজ। যেদিকেই চোখ যায় সব জায়গাতেই সবুজে সবুজ। চোখ ধাঁধানো সৌন্দর্য। চোখ বড় বড় করে উপভোগ করছে আফিফ ও তার মা। সৃষ্টিকর্তা কি অপরূপ রূপেই না সৃষ্টি করেছেন বান্দরবানকে। সকল ক্রান্তির অবসান ঘটবে এবার। 3 মাসের ছুটিতে পুরো বান্দরবান নিজের চোখে ধারণ করবে আফিফ। প্রকৃতির সৌন্দর্যে ভরপুর মেঘের রাজ্য ছুঁয়ে দেখার ইচ্ছে পূরণ করতেই মিলন ছড়িতে গাড়িতে দাঁড় করিয়েছে। চারপাশটা নানান গাছের সমাহার। কামিনী বেগম সবুজের বুকে দুহাত মেলে শ্বাস নিচ্ছেন। অনেক বছর পর সকল প্রশান্তি যেন একত্রে বুকে বিঁধে গেল। ছেলের দিকে তাকাতেই দেখতে পেলেন ক্যামেরা হাতে নিয়ে এক এক করে ছবি তুলছে আফিফ। খানিক লজ্জা পেলেন তিনি। ছেলের কাণ্ড দেখে খানিকটা লজ্জা পেলেন কামিনী বেগম। আফিফ হো হো করে হেসে উঠল। হাসতে হাসতেই বলল, আম্মা, আপনি তো একদম নতুন বউদের মতো লজ্জা পাচ্ছেন। ছেলে তাকে হুটহাট আদর করে আম্মা আর আপনি বলে ডাকে। তখন কি যে প্রশান্তি বয়ে যায় মনে। কামিনী বেগম আর থাকতে পারলেন না। রিসোর্টে চলে এলেন। খানিক পূর্বেই আশরাফ উদ্দিনকে খবর দেওয়া হয়েছে, তবুও বাড়ির মানুষে গিজগিজ করছে। দীর্ঘ 2.5 বছর পর বাড়ির ছেলে ফিরেছে। এমন একটা সময় ফিরেছে যেই সময়টা তাকে খুব প্রয়োজন ছিল। হয়তো জন্ম দেওয়ার ঋণ শোধ করে দিল। মানুষ তো আর করেনি, জন্ম দিয়েই খালাস। সবাইকে যে কৌতূহল ঘিরে ধরেছে। সবচেয়ে বেশি বিস্ময়িত মনিরা। ছেলেটা যে কে, ছোট ছোট চোখ করে দেখছে। কবর দিয়ে আসার পর যে মায়ের বুকে মুখ গুজেছে আর ওঠেনি। অনেক বছর মায়ের সান্নিধ্য নেওয়া হয় না। কত ভালোবাসা জমে আছে। সারেহা বেগমের কান্না যেন থামছেই না। চুলে হাত বুলাচ্ছেন, পিঠে হাত বুলাচ্ছেন, হাত দেখছেন ঘুরিয়ে ফিরিয়ে। স্পর্শটুকু বড্ড দরকার ছিল। ছেলেটা মনে হয় মায়ের কান্না এবার বিরক্ত হলো। বিরক্ত মাখা কণ্ঠে বলে উঠল, আহির, উহ মা, কেঁদো না আর, আমি তো এসে পড়েছি। এখন আর কাঁদলে চলবে? আরিস বলল, এভাবে কাঁদলে কিন্তু আমি চলে যাব। সালেহা বেগম নিজের মতোই কেঁদেই যাচ্ছেন। মনিরা নিজেও বিরক্ত হলো। মেয়েকে ইশারা করে দাদির কাছে যেতে বলে সে চলে গেল রান্নাঘরে। ঝটপট 2 গ্লাস শরবত বানিয়ে আবার ফিরে এলো। ততক্ষণে কিছুটা কান্না থেমেছে। মনিরা রসিকতা করে বলে উঠল, কান্না করে হাঁপিয়ে গেছে নিশ্চয়ই মা। নিন, আপনি শরবতটা খেয়ে একটু জিরিয়ে নিন, আবার কান্না শুরু করুন। আজ সারা রাত পাল্লা দিয়ে কাঁদবেন কেমন? ভয় পাবেন না, আমি ঠিক আপনার পেছনে দাঁড়িয়ে থাকবো। কেউ আপনাকে বাধা দিতে পারবে না। বেস্ট অফ লাক। আকস্মিক এমন কথায় সারেহা বেগম কান্নায় থেমে গেল। অবাক হয়ে মনিরার দিকে তাকিয়ে আছেন তিনি। মেয়েলি মিষ্টি কণ্ঠের রসিকতাটা এবার আহিতের জন্য কাজে দিল। সে মায়ের বুক থেকে মুখ তুলে দেখার চেষ্টা করলো মেয়েটিকে। একটু বুঝ হওয়ার পর থেকে বাবা ভাইদের সাথে ঠিক পড়তো না তার। তাই ছোট থেকেই হোস্টেল থেকেই বড় হয়েছে। যখন থেকে বাবা মায়ের অপকর্ম সম্পর্কে জানতে পেরেছিল, তখন থেকে বাড়ি ঘর সব ছেড়েই দিয়েছিল, শুধু মা ছাড়া। তাই ভাইয়ের বউকে এসে চিনে না, তাই অসুবিধা হচ্ছে। প্রশ্নাত্মক চোখে মায়ের দিকে তাকালো আরিস। সালেহা বেগম বলে উঠল করুণ কণ্ঠে, ও হচ্ছে আতিকুরের
আর কিছু বলতে হলো না। মনিরা চট করে থামিয়ে দিল শাশুড়িকে। আতিকুরের বউ সম্বোধনটা তার ঠিক পছন্দ নয়। তা কি শাশুড়ি জানে না তার পছন্দ নয়? নিজেই বলল, আমি মনিরা, মিহির মা। রান্নাঘরের দিকে হাঁটা ধরল একথা বলে। আহিত অদ্ভুত চোখে সুন্দরী রমণীকে দেখছে। সাহিয়া বেগম এক নজর ছেলের দৃষ্টি পরখ করে হাসলেন। আহিত তাড়াহুড়ো করে দৃষ্টি সরিয়ে নিল। বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমার ঘরটা কোথায় মা? বিশ্রাম প্রয়োজন, অনেকটা জার্নি করে এসেছি। সাহেব বেগম ছেলের কথা উঠিয়ে দাঁড়ালেন। খুঁজে খুঁজে মনিরার পাশের ঘরটাই ছেলের জন্য বরাদ্দ করলেন। মনিরা কিছু বলতে চেয়েও চুপ করে গেল। শাশুড়ির আনন্দটা নষ্ট করতে চাইল না, তবে ছেলেটাকে তার সুবিধা বলে মনে হলো না। যদি তার অসহায়ত্বের সুযোগ নেওয়ার চেষ্টা করে। মাথা ঝেড়ে নিল মনিরা। কী সব ভাবছে। ছেলেটাও ভাইদের মতো খারাপ হলে নিশ্চয়ই সালেহা বেগম তাকে প্রশ্রয় দিতেন না। আজ যদি এমন করার চেষ্টা করে, সেও কি ছেড়ে দিবে নাকি? একদম জবাই করে ফেলবে। নানান রকম ভাবনা চিন্তা করে মনিরা ঢুকে পড়ল নিজের ঘরে। মিহি দাদির সাথে থাকবে। দরজা বন্ধ করে বাতিটা নিভিয়ে শরীর এলিয়ে দিল বিছানায়। এবার একটু শান্তিতে ঘুমাবে। ঘরে ঢুকেই সালিয়া বেগম আবার ছেলেটাকে জড়িয়ে নিলেন। উৎফুল্ল হয়ে বলে উঠলেন, আব্বা, আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি এসেছো। আমার এক কথায় যে এত তাড়াতাড়ি চলে আসবে কল্পনারও বাইরে ছিল আমার। আমি খুব খুশি হয়েছি আব্বা, খুব খুশি। এবার কিন্তু কোথাও যাওয়া চলবে না। কাজ ছাড়া আর করতে পারবো না আমি। এভাবে মনের কথা অব্যক্ত করে ছেলেকে উজাড় করে বললেন। আহিত ক্লান্তহীন ঠোঁটের কোণে মুচকি হাসি ধরে রেখে মায়ের কথাগুলো শুনে গেল। সময় পেরিয়ে ঘন্টা ছেড়ে গেল, সারিয়া বেগমের কথা শেষ হয় না। একসময় তিনি আবদার মাখা কণ্ঠে বললেন, এইবার বিয়ে করে সংসারী হও। আমারও তো নাতি নাতনি দেখতে ইচ্ছে করে নাকি? আহিত বলল, সিনেমায় ডায়লগ দিও না তো মা। তোমার এত খেলার শখ, আমি পুতুল কিনে দেব। মহির সাথে বসে বসে খেলবে কেমন? এখন যাও ঘুমিয়ে পড়ো, আমি ঘুমাবো। সাহেলা বেগমের মুখটা চুপসে যায়। আর চোখে আড়ি পরক করলেও পাত্তা দিল না। এখন পাত্তা দেয়া মানে মানে বিয়েতে হ্যাঁ বলা, যা সেটা সে চায় না। সাহেলা বেগম ঘর থেকে বের হতেই আড়ি দরজা লাগিয়ে বিছানায় বসলো। বুক চিরে বেরিয়ে আসলো দীর্ঘশ্বাস। এই দীর্ঘশ্বাসগুলো যে কত বেদনার সাক্ষী। পকেট থেকে একটা মানিব্যাগ বের করে এক পাট খুলল। বাম পাশে বেনি ঝুলানো মিষ্টি হাসির অধিকারী একটি মেয়ে। ছবিটি মানিব্যাগে একাংশ জুড়ে রাজত্ব করছে। মেয়েটির হাসি মাখা মুখটা চোখে পড়তেই আরিফের চোখও কেমন যেন হেসে উঠল। নয়ন জড়ো হলো মুগ্ধতা। অনিমেষ তাকিয়ে রইল। বুকের ধুকপুকানি টের পেল। নয়ন কেমন ভিজে আসতে চাইল। পরপর কয়েকবার পলক ঝাপটে জলটুকু লুকিয়ে রাখল দুর্বোধ্য রহস্যের বেড়াজালে। ফিসফিস করে বলল, মেয়ে তুমি ছলনাময়ী, মেয়ে তুমি পাষাণী, মেয়ে তুমি নিষ্ঠুরতার প্রতীক, মেয়ে তুমি ভালোবাসার এক নির্মম পরিমূর্তি। পরিত্যক্ত গোডাউন, নিস্তব্ধ পরিবেশ, মৃদুমন্ত বাতাসে আশপাশ থেকে ময়লা আবর্জনা ভোটকা গন্ধ ভেসে আসছে। আলো আঁধারি সরঞ্জামবিহীন ঘরটাতে মুখোমুখি দাঁড়িয়ে আছে অনল, মাহমুদ ও আদিল। শান্ত দৃষ্টি ঘুরে ফিরে বেড়াচ্ছে একে অপরের দিকে। শব্দনীল দু কদম এগিয়ে আসলেন অনল মাহমুদ। আদিলের ডান হাত স্পর্শ করেন। ক্ষতস্থানে পরম আদরে ছুঁয়ে দেন। আদিল শুধু স্থির নয়নে দেখে যায়। নীরবতা ভেঙে অনল মাহমুদ সুধান, মেয়েটাকে ছেড়ে দিলে কেন? আদিল বলল, ডানা মেলে উঠতে থাকুক, সময় বুঝে ছেড়ে দেব। অনল মাহমুদ বলে উঠলেন, বেশি সুযোগ দিয়ে ফেলো না আবার। আদিল বলল, আদিল মাহমুদ সময় উপযোগী কাজটা ঠিকঠাক করে। অনল মাহমুদ বলে উঠলে, আমি যে ছেড়ে দেব এটা ভাবছো কি করে? অনল মাহমুদ মুচকি হাসলেন। আদিল জানে এই হাসির অর্থ মেয়েটির ছিন্ন ভিন্ন দেহ। শান্ত স্বরে বলল, আমার শিকার, আশা করছি আপনি বুঝবেন আব্বু। অনল মাহমুদ ফুস করে শ্বাস ফেললেন। লুকায়িত ক্রোধ গোপনই রইল। মুখে মুচকি হাসি ফুটিয়ে আদিলের গালে আদুলে ভঙ্গিমায় হাত রেখে বললেন, বলেছিলাম নিজের খেয়াল রাখতে, রাখতে পারোনি। এবার কোনো কথাই আমি শুনছি না। সময় মতো গার্ড চলে যাবে, সাদরে গ্রহণ করবে। একথা শুনে আদিল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কিছু বলার নেই তার। শতবার গার্ড নিতে অস্বীকার করেছে। কনফিডেন্টলি শহীদ বলেছিল তার কিছুই হবে না, হয়েছে। একটা মেয়ে তাকে রক্তাক্ত করতে পেরেছে, যদিও সুযোগ সে করে দিয়েছে। তবুও সাহস করে বুলেট ছুঁড়েছিল তো। এবার কোন মুখে না করবে? আদিলের নিশ্চুপতা অনল মাহমুদের মুখে হাসি ফোটায়। কোনো কথা না বলে হাত ঘড়িতে নজর বুলিয়ে চলে যাওয়া ধরতেই আদিল পেছন থেকে প্রশ্ন করে বসে, আশরাফ উদ্দিনকে কেন মারলেন আব্বু? চমকায় অনল মাহমুদ। মাথাটা কেমন ঝনঝন করে ওঠে। ছেলে তাকে প্রশ্ন করছে। এই প্রথম ছেলে তাকে কৈফিয়ত চাইছে। হজম করতে পারলেন না তিনি। গম্ভীর কণ্ঠে শুধালেন, কৈফিয়ত চাইছো অনল মাহমুদের কাছে? আদিল থতমত খেয়ে গেল।
তার তো তেমন কোনো মোটিভই ছিল না, জাস্ট কৌতূহল নিয়ে প্রশ্নটা করেছে। ঝটপট করে আদিল বলে উঠল, ভুল বুঝবেন না আব্বু, সেরকম কোনো মোটিভই নেই, বিশ্বস্ত একজন, তাই জানতে চেয়েছি। অনল মাহমুদ বলে উঠলেন, সেসব নিয়ে তুমি ভাবো না আদি, অনল মাহমুদকে হুমকি দেওয়ার স্পর্ধা দেখিয়েছে, ছেড়ে দেব? আদিল বলে উঠল, আমাকে বলতেন আব্বু, আপনি কেন কষ্ট করতে গেলেন? অনল মাহমুদ বললেন, মাঝে মাঝে হাতের জোর পরখ করতে হয়। একথা বলে হাসতে হাসতে হাঁটা ধরলেন তিনি। আদিল কিছুক্ষণ চুপ থেকে শান্ত কণ্ঠে বলল, তাহলে ইন্সপেক্টর আতিকুর?